সুপ্রিয় বন্ধুগণ, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশে ঈদ উদযাপনকে কেন্দ্র করে মূর্তির প্রদর্শন, র্যালি। আপনারা জানেন মূর্তিবাজ কারা। পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে এই গোষ্ঠীটি অর্থাৎ উগ্রপন্থী মুসলমানরা বরাবর আপত্তি করে এসেছে। তারা বলতো 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কার্যকলাপ মেনে নেওয়া হবে না। মঙ্গল শোভাযাত্রা হিন্দুয়ানি কালচার এবং এই উৎসবগুলোর জন্য অতীতের যে সরকার আওয়ামী লীগ তাদেরকে দায়ী করে এসেছে। এই উগ্রপন্থীরা বলতো যে আওয়ামী লীগ হিন্দুদের দোসর, এই দেশের মুসলমানদেরকে হিন্দু বানানোর চক্রান্তের অংশ হিসাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এবার এই যে র্যালি হলো, সেখানে তাদের ভাষায় হুতুম পেঁচা, খচ্চর, গাধা, ঘোড়া সবই ছিল। কেন তাহলে এইবার কেউ আপত্তি করলো না? আপনারা দেখেছেন কোনো মোল্লা মুন্সিকে তাও করতে? যারা উঠতে বসতে হাতের স্বাধীনতা চায়, গলা স্বাধীনতা চায়, আরো অনেক কিছু স্বাধীনতা চায়, সেই ব্যক্তিরা কোথায় কোথায়? আব্বাসি, গাবগাছি, অমুকপুরি তমুকপুরি সবাই কিন্তু মুখে কুলু পেটে বসে আছে। দুই একজন তাদের ব্যবসা রক্ষার ক্ষেত্রে কথা বলেছে, চিৎকার চেঁচামেচি করেছে, বিশেষ করে ধর্ম উপদেষ্টা, আমি ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় এদেরকে দেখে নেব, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, এগুলো আসলে বলতে হয় তাই বলে। এই উগ্রপন্থী মুসলমান যারা, এরা বরাবরের মতোই এবারও বাটপারি করেছে। তাদের স্বার্থের আঘাত আসলেই তারা বলবে ইসলাম বিরোধী, এইসব মেনে নেওয়া যাবে না, মুসলমানদের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। আবার যখন তাদের স্বার্থে খুব মিলেমিশে যায়, অর্থাৎ পক্ষে থাকে, তখন সব হালাল, সব বৈধ, সব জায়েজ। তেমনি আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন নারীদেরকে বস্তাবন্দি করে রাখতে চায় এই উগ্রপন্থীরা। তারা নারীদেরকে স্বাভাবিক কাপড় চোপড়ে দেখলেই ইমানে আঘাত পায়, বলে দেয় হ্যাঁ নারীরা বেপর্দা হয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো নারী স্বাধীন কাপড় চোপড়ে বাইরে বের হলে তাদেরকে শাহবাগী বলে। তাদের কাছে স্বাধীন চেতা মানুষ মানি শাহবাগী। শাহবাগ নিয়ে তাদের অনেক দুঃখ। যাই হোক, সেরকম একজন নারী লামিয়া ইসলাম, আমার আবার নাম টাম খুব একটা মনে থাকে না, কিন্তু ঘটনা মনে থাকে, কে কোথায় কি করেছিল সব মনে থাকে। এই লামিয়া ইসলাম কে? তিনি একজন বিশাল নাস্তিক। নাস্তিকদের বিভিন্ন লাইভ শোতে ঢুকে মুমিনদের গালাগালি, বিতর্কের নামে আর কি যা কিছু করতে হয় তাই তিনি করেছেন। এবং কুটনামি, নিন্দা, এগুলো তো আছেই। তো সেই পার নাস্তিক আবার শাহবাগীও, দেখছেন বিড়ি খাচ্ছেন। কোথায় বিড়ি খাচ্ছেন? রোজার শুরুর দিকে আপনাদের নিশ্চয় মনে আছে, কতিপয় নারীরা চায়ের দোকানে বসে চা এবং সিগারেট খাচ্ছিলেন বলে একজন উগ্রপন্থী, একদম ইমাম মাহাদি টাইপের আর কি, তিনি সেই নারীদের প্রহার করেছেন। এবং এই প্রহারের প্রতিবাদে তারা বিড়ি খেয়ে বোঝাচ্ছে যে না, বিড়ি খেতে হবে। আমি বুঝি না, একটা অন্যায়ের প্রতিবাদ হিসেবে অনৈতিক কাজ মানুষ কিভাবে করে। এই বিড়ি, সিগারেট, মদ খাওয়া প্রদর্শন করা বা কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এটা প্রদর্শন করা কোনোভাবেই ইতিবাচক নয়। তো তারা বিড়ি খেয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে গেছেন, এটা আপনার কাছ থেকে যৌক্তিক? আমি মনে করি না এটা যৌক্তিক। আপনি কোনো একটা কিছু করতে গেলেন এবং সেই কারণে মানে এই ইয়াগুলো নিয়ে আসে উগ্রপন্থীদের যে অবস্থা। তো এই লামিয়া ইসলাম কিছুদিন আগে বিড়ি খাওয়া সেই নারীদের উপরে প্রহারকে কেন্দ্র করে তিনি বিড়ি খেয়ে তার মতো আর কয়েকজনকে নিয়ে শাহবাগের কোথাও দাঁড়িয়ে বিড়ি টিড়ি খেয়ে আর কি পুরো উদ্ধার করে ফেললেন। তো সেই লামিয়া ইসলামকে দেখা যাচ্ছে তসলিমা নাসরিনের, আসলে এটাকে ব্যঙ্গ বলবো না কি বলবো, তারা যে কি করেছে খিচুড়ি মার্কা আর কি, মূলত ইসলামপন্থী যারা উগ্র তাদের মনোরঞ্জনের জন্য তিনি এক কথায় তসলিমা নাসরিনকে গালাগালি করলেন, নোংরাভাবে আক্রমণ করলেন, নাটক বা প্যারোডির ব্যানারে। যাই হোক, তিনি এটা করলেন এবং দেখলাম বরাবরের মতো ইসলামপন্থীদের একদম মধ্যমণি হয়ে গেলেন। ইসলামপন্থীদের ভাষায় তাদের কোলে উঠে গেলেন। এই ইসলামপন্থী মোল্লামুশিরা বলে না নারী দেখা হারাম, নারীর কাছে যাওয়া যাবে না, নারীর সাথে বসা যাবে না, নারীরা মসজিদে ঢুকতে পারবে না, কিন্তু সেই নারীদেরকে মাঝখানে বসিয়ে আলোচনা সভা, আরো অনেক কিছু, কি আরাম কি আরাম।
কোথায় শাহবাগী তকমা, কোথায় গোসল করার কথা বলবেন না লামিয়া ইসলামকে? না, বলবেন না, কারণ তাদের স্বার্থে গেছে। তসলিমা নাসরিনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য তার কবিতা তো পড়তে হয়, সেই কবিতা পড়ার যোগ্যতাও তো এই ইসলামপন্থীদের নেই, সেই বোধটুকুও নেই, তাই তাদের ভাড়া করতে হয় পার নাস্তিক বা এরকম কাউকে। আর পুরান পিনাকি ভাত পায় না, নতুন পিনাকির আমদানি। গোবিন্দ প্রামাণিক পিনাকি কত কিছু দেখতে হবে, মানে এই কি আর বলি, এদেরকে নির্বোধ বলতেও আমার কষ্ট হয়। কাদেরকে? এই যে ইসলামপন্থীদেরকে। তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য আরেক পিনাকির আবির্ভাব, এবং তিনি যথারীতি মধ্যমণি হয়ে গেলেন। মধ্যমণি হয়ে কতদিন থাকতে পারবেন আমি জানি না, তবে এই আচরণগুলোর মাধ্যমে বরাবরের মতো এই ইসলামপন্থীরা প্রমাণ করে যে তারা দ্বিচারী। যেমন একটু আগে বললাম, ঈদ র্যালিতে মূর্তি ভাস্কর্য, আবার এরাই কিন্তু পয়লা বৈশাখে দেখবেন, এই পয়লা বৈশাখে তারা তাদের সেই বর্বরতা, তাদের সেই কুৎসিত চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটাবে, তারা বমি করবে তাদের সেই গার্বেজ। এদেরকে আপনি কি বলবেন? বলার কিছু নেই তো, এই লাল সালুরা থাকবে। এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, এবং তারা অনেকটা সফলভাবেই নিয়ন্ত্রণ করছে। ধান্দাবাজদের মধ্যে এই প্রবণতা দেখা যায়, যেমন গত ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম, সুশান্ত দাশগুপ্ত দোয়েল ল্যাপটপ কত কিছু দিয়ে কত বাটপারি করেছে। এই গ্যাংগুলো বরাবর আমাদের এই দেশের মানুষের রক্ত চুষে খায়। পিকে হালদাররা পালিয়ে যায়, সুশান্ত পালরা, হয়তো পিনাকির অন্য একটা ভার্সন, আওয়ামী ভার্সন, এরা একটা গ্যাং পরিচালনা করে। শাহবাগ আন্দোলনের সময় এই গ্যাংয়ের সদস্যরা এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য শাহবাগের যারা ফ্রন্টলাইনার তাদের গালাগালি করেছে। এদের মধ্যে আইজুদ্দিন, কেমিক্যাল ফেমিক্যাল কি নাম এদের সামনে থাকা অমিপিয়াল, মানে যেই লোকটা তার নেশার টাকা নাই এই জন্য গালাগালি শুরু, আবার নেশার টাকা ওই শাহবাগীরা যখন দেয় তখন শাহবাগীরা ভালো, আবার যখন এই আন্দোলন দখল করতে পারে না শাহবাগ, এইরকম করে এসেছে। আজকে তাদের সমন্বয়ক দেখছেন জেনজি, এই এ টিম বা সিপি গ্যাংয়ের জেনজি ভার্সন হচ্ছে এই সমন্বয়কগুলো, এই সার্জি হাসনাতেরা। তারা তো ছাত্রলীগের ভেতর থেকে উঠে এসেছে, ছাত্রলীগ তাদের তৈরি করেছে, এবং এখন এই এ টিম ফে টিমরা এসে প্রগতিশীলদের গালাগালি করে। তারা উঠতে বসতে মনে করে প্রগতিশীলরা তাদের আপাকে পালাইয়া যেতে বাধ্য করছে, নিজেদের ভুল বোঝে না। মতের মানে বিপরীতে গেলেই জামাত শিবির রাজাকার বলে আপনাকে ট্যাগ দেবে। আমাকেও জুলাইয়ের শুরুতে ট্যাগ দিয়েছিল, আমি ভিডিও করেছিলাম আবু সাইদের যে জিহাদি মনোভাব সেটি প্রকাশ করেছিলাম, আবার শেখ হাসিনার দমনপীড়ন, ছাত্রদের উপরে পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ এবং নির্যাতনের সমালোচনা করেছিলাম। তখনই আমাকে কিছু নামধারী নাস্তিক, এই এই বিকৃত মস্তিষ্কের লোকজন এসে গালাগালি শুরু করলো, হ্যাঁ আমি হচ্ছি জামাত শিবিরের লোক, ছুপা এই সেই। আচ্ছা, আপনাদের কারুর মনে হয় আমি জামাত শিবির হতে পারি? এটা আবার এখন বলছে কি যেন অ্যাসাইলামের জন্য নাকি এই বিএনপির প্রশংসা করছি, অ্যাসাইলামের জন্য জামাতের প্রশংসা করছি, আওয়ামী লীগের বিরোধিতা করছি। এই নির্বোধগুলো জানে না যে আমি কি কোথায় থাকি, আমার ইমিগ্রেশন স্ট্যাটাস কি, একজন পার্মানেন্ট রেসিডেন্টকে কেন অ্যাসাইলামের জন্য, মানে বাদ দিই। তো মূল কথায় যদি ফিরি, এই যারা অতি চেতনাবাজ, মুক্তিযুদ্ধ যেমন তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে আমাদের সামনে তুলে ধরে, এদের ব্যাপারে একটু যদি আপনি খোঁজ খবর নেন তাহলে এটা স্পষ্ট হবেন যে এরা কারা। অমিপিয়াল আমাকে প্রতিনিয়ত গালাগালি করে যাচ্ছেন, তার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক কি, তার বংশের কে মুক্তিযুদ্ধ করেছে, তিনি বা কি করেছেন, গালাগালি ছাড়া কি ভূমিকা তার? মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করে টকশোতে গিয়ে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করা, এগুলো কাজ। আর তার সাথে গ্যাংয়ের সদস্য যেগুলো আছে, সুশান্ত পাল মানুষকে ধর্ষণের, হত্যার হুমকি দেয় লাইভে গিয়ে, আর বাকিগুলো তো ওই যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, কেন বললাম, কেন গাইলাম, কেমিক্যাল আলী, আইচুদ্দিন, এরা চেহারা দেখে না কেন? সমস্যা কি তাদের? তারা কি কোনো রাজাকারের সন্তান বা নিজেরাই রাজাকার, নাকি তাদের এমন কোনো দুর্বলতা আছে ল্যাঞ্জা বের হয়ে যাবে, নাকি ধর্ষণ চুরি ডাকাতির মামলায় পলাতক, কি কোনটা? চেহারা দেখে না কেন?
এরা লাইভ করে দেখবেন 2-4 জন মিলে, চেহারা দেখা না, বড় বড় কথা, বড় বড় হুমকি। আর শেখ হাসিনা মানে তিনি কতটা দেউলিয়া হলে পরে তাদের লাইভে ঢুকে জয় বাংলা করেন। আপনাদের আপার চিকিৎসা করান, আর আপা চলে পালাইয়া গেছেন, এই পালাইয়া যাওয়ার কারণে যাকে তাকে গালাগালি করেন না, যাকে তাকে ট্যাগ দিয়েন না, এগুলো আপনারা ডিজার্ভ করেন। পালাইয়া তো যাবেনই, কারণ আপনারা পালাইয়া যাওয়ার রাজনীতিই করছেন, দমন পীড়নের মাধ্যমে মানুষকে কোণঠাসা করে ফেলেছেন, এবং আপনারা ভুলে গেছেন যে এই দিন না আরও দিন আছে। এইভাবে এখনও গালাগালি করে এলে আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন মনে হয়? মানুষকে ধর্ষণের হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়ে আপনারা ক্ষমতায় ফিরবেন? এটা আদৌ সম্ভব? মানে আমি যদি একটু বোঝার চেষ্টা করি, এই এটিম সিপি গ্যাংয়ের এরা চেহারা দেখে না কেন? তাদের দুর্বলতা কোথায়? তারা পালিয়ে বেড়াচ্ছে কেন? অমিপিয়ালরা শেখ হাসিনার আমলে পালিয়ে যেতে হয় কেন দেশ ছেড়ে? আবার ওইখানে যে আরেকটা আছে এই বাঁধন টাধন, ওরে বাবা, তাদের মানে আওয়ামী চেতনা, এমন চেতনা দণ্ড তাদের কুল পায় না। এই বাটপারিগুলো আসলে সুস্থ মানুষ বোঝেন। এবং আপনাদের এই 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 বোতলবাজদের হাত থেকে যদি আপনারা আওয়ামী লীগকে বাঁচাইতে চান, তাহলে এদের বন্ধ করেন, এদের থামান, এদের কাছ থেকে বোতল কেড়ে নেন। আমি একটি স্ট্যাটাসে বলেছিলাম, মুসলমানদের নবী মোহাম্মদ তার সাহাবিদের কাছ থেকে বোতল কেড়ে নিয়েছিলেন, মদ নিষিদ্ধ করেছিলেন, কারণ তিনি অবজার্ভ করেছিলেন, রাজনীতিবিদ হিসেবে তো তিনি খুবই পারদর্শী একজন লোক ছিলেন। তিনি বুঝে গেছিলেন যে এই তার আশেপাশের যে লোকগুলো, এরা মদ খেলে ঠিক থাকে না, এরা চূড়ান্ত অসভ্য হয়, তাই মদ ব্যান। শেখ হাসিনার উচিত, যদি তিনি ফিরতে চান, আওয়ামী লীগকে, এই মুক্তিযুদ্ধের দল, যে দলটি এই বাংলাদেশে জন্ম দিয়েছে, সেই দলের সেই ঐতিহ্য ধরে রাখতে চাইলে, সেই দলের সম্মান ধরে রাখতে চাইলে, বঙ্গবন্ধুর মান সম্মান যদি একটু ধরে রাখতে চান, তাহলে এই বোতলবাজদের হাত থেকে বোতল কেড়ে নিতে হবে। কারণ এরা মদ খেয়ে, যে জিনিস খেয়ে ওরা সামলাইতে পারে না, যে জিনিস খাওয়ার পরে সারা রাত মানুষের গালাগালি করে, আর ওই বাবাটা বা কী সব খেয়ে মাথা তো পুরো নষ্ট করে ফেলছে। তাদের কাছে তো নিজের মা বোন কে কি, মানে এদের কিন্তু মেয়ে বোধহয় সমন্বয়কদের, যে নারীরা যাদেরকে এরা ধর্ষণ করতে চায়, তাদের চেয়ে বোধহয় তাদের মেয়েরা বড়, এদের কোনো ইয়ে নাই। পিনাকি ভট্টাচার্যের মা আমাদের দাদির চেয়েও বড় বয়সী, তাকে ধর্ষণ করতে চায়। কি কুৎসিত ভাষায় জেল কি সব বলে, একজন বৃদ্ধ নারী, মানে, এবং এদের সাথে নারীরাও যুক্ত হয়। এদের পেটে কি সন্তান জন্মাবে আই ডোন্ট নো। এবং শেখ হাসিনার ওই মদ ব্যান করা, মানে ভুলেও মদ খেতে পারবে না, সাথে ভাত খাওয়া নিষিদ্ধ করতে হবে। কারণ এদের কাছ থেকে মানে বোতল কেড়ে নিলে এরা ভাত পচাইয়া বোতলের মধ্যে ভরে তারপরে এটার মদ বানায় খাবে, ভাতও খাইতে দেওয়া যাবে না। তইলে যদি একটু মান সম্মান বাঁচে, নইলে এই ধর্ষকরা, মানে দেখেন এরা কত বড় নির্বোধ। আপনাদের সেঞ্চুরি মানিকের কথা মনে নেই? জামাত শিবির ওইটাকে কিন্তু সবচেয়ে বেশি পুঁজি করছে। এই সেঞ্চুরি মানিকদের শাস্তি কিন্তু আওয়ামী লীগ দেয় নাই, এবং জামাত শিবির সেঞ্চুরি মানিকদের সামনে রেখে বলতো 1971 আমাদের মহান মুক্তিযোদ্ধারা গ্রামে গ্রামে নারীদেরকে ধর্ষণ করেছেন, বিহারীদেরকে ধর্ষণ করেছেন, এই তকমা দেওয়ার চেষ্টা করতো। কিন্তু সেই তকমায় তারা থোপে না টিকলেও তারা এই অমিপিয়ালদের, এই ধর্ষকদের দেখিয়ে, ধর্ষণকামীদের দেখিয়ে কিন্তু প্রমাণ করবে আওয়ামী লীগ ধর্ষণের রাজনীতি করে। ধর্ষক লীগ হিসাবে একটা শাখা তারা তৈরি করে ফেলতে পারবে। শুধু শাখা তৈরি করা, এই ইউনূস সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক বা এই অমিপিয়ালদের মতো বেকুব না যারা, তারা কি করছেন? তারা কিন্তু ঠিক এই পোস্টগুলো, তাদের এই বোতল খেয়া বমি করা এই পোস্টগুলোকে ঠিকই কিন্তু ট্রান্সলেট করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এতে কি প্রমাণ হচ্ছে জানেন? পশ্চিমারা আজকে নিউ ইয়র্ক টাইমসে ইউনূস সরকারের জঙ্গিবাদের সংশ্লিষ্টতা, তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে যে আর্টিকেলটি তারা প্রকাশ করেছে, এটা যেমন মুক্তিযুদ্ধের পক্ষে, জঙ্গিবাদের বিরুদ্ধে যে সকল গোষ্ঠী আছেন, যে সকল দল আছেন, মতের মানুষ আছেন, তাদের পক্ষে যেরকম যায়, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের বিপক্ষে যাবে এই ধর্ষকদের কারণে। এই ইউনূস সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা প্রমাণ করতে পারবে যে আওয়ামী লীগ ফিরলে তাদের আন্দোলনের সাথে যুক্ত থাকা নারী বা অ্যাক্টিভিস্টদের মা বোনদের এই আওয়ামী লীগের গুন্ডারা ধর্ষণ করবে, এবং তারা প্রকাশ্যে এটা হুমকি দিচ্ছে। এবং তাদের ক্রেডিবিলিটি কি, তারা দলের কোন পদে আছে, এটা প্রমাণ করার জন্য শেখ হাসিনার ওই তাদের লাইভে ঢুকে জয় বাংলা বলা, তাদেরকে উৎসাহ দেওয়া, এইটা মেলাবে। তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমি বুঝি না আওয়ামী লীগ কতটা দেউলিয়া হলে পরে হাসান মাহমুদ
আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরের মতো বদমাশ গুন্ডাদের হাতে এখনও যেহেতু আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ ভাতারের ভাত চাঙ্গে। তো এদেরকে যদি এই প্রশ্রয়গুলো দিতে থাকে আওয়ামী লীগ, তাহলে আর কিছু বলার থাকে না, এবং নিশ্চয়ই তারা পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো পরাজিত হবে। পেহলে উসকো মুসলমান বানাও বলে আমাদের মা বোনদেরকে যে ধর্ষণ করিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা, রাজাকার আলবদর আলশামস যেভাবে ধরে ধরে আমাদের মা বোনদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে এসেছিল, এত অত্যাচার নির্যাতনের পরও কিন্তু তারা পরাজিত হয়েছে। আর কোথাকার কোন এ টিম, সিপি গ্যাং সোশ্যাল মিডিয়া হুমকি দেয়, তাদের ওই জিনিস আছে কিনা ধর্ষণের সেটাও নিয়ে সন্দেহ আছে। তাদের বউ বাচ্চা চলে যায়, কেন চলে যায়? এনিওয়ে, আমি ব্যক্তিগত জিনিসে যেতে চাই না। তো তাদের আসলে বোধ জাগ্রত হবে কিনা, এবং এদের ব্যাপারে আওয়ামী লীগের কিছু নির্বোধ আছে, তারাও এদের নিয়ে বগল বাজায়। মানে কেউ কথা বলে না, পালিয়ে বেড়াচ্ছে বলে এরাই তাদের কাছে হিরো। এরা একবারও প্রশ্ন করে না আওয়ামী লীগের গুটি কয়েক লোক ছাড়া, যেমন পলক, দরবেশ, এরকম কয়েকটা লোক ছাড়া, কয়েকটা, আর বাকি নেতারা কোথায়? আমার পরিচিত অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করেন, খুবই ভালো মানুষ, আদর্শের জন্য জীবন দিয়ে দিতে পর্যন্ত চান। এই দলটাকে মুক্তিযুদ্ধের কারণে, মুক্তিযুদ্ধের অবদানের কারণে, বঙ্গবন্ধুর কারণে ভালোবাসেন। সেই মানুষগুলোর আজকে দুর্গতি। এই ডেভিল ফান্টের নামে ইউনূস সরকার দমন পীড়নের যে অবস্থান নিয়েছে, তাদেরকে জেলে যেতে হচ্ছে, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, এই মানুষগুলোর কি দোষ ছিল? আজকে নেতারা কোথায় যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, বাটপারি করেছে? এই যে ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের মুজিব বাহিনীর প্রধান ছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, তিনি কি বলছেন এখন? এই হাইব্রিড আওয়ামী লীগারদের তিনি টকশোতে বকাবকি করছেন। কোন দুঃখে একজন মুক্তিযোদ্ধা জানেন ক্ষতটা কোথায়? দল ভেদে সব নেতারা পালিয়ে গেছে, যারা চুরি বাটপারি করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, শোষণ করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে। আজকে ক্ষতিগ্রস্ত কারা? মাঠ পর্যায়ে যারা আসলে সুবিধাভোগী না, তারাই। আওয়ামী লীগের আমলেও অসংখ্য ব্যক্তিরা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ছেড়ে। সেই নেতাদের কেউ কিছু সেভাবে ভাবছে না। আজকে হাসান মাহমুদ পালিয়ে যায়, ওবায়দুল কাদের পালিয়ে যায়, আসাদুজ্জামান খান পালিয়ে যায়, কারণ তারা পালানোর মতো কাজ করেছে। ভিকটিম হয় সাধারণ। আওয়ামী লীগ করার অপরাধে আজকে কি একটা অবস্থা, কি একটা নির্যাতনের মধ্যে আছে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল বাংলাদেশে? ঘুরে দাঁড়াতে পারছে না কেন? নেতৃত্ব নেই তো। নেতৃত্ব থাকবে কিভাবে? এরা তো চুরি বাটপারি করেছে, মানুষের সাথে অন্যায় করেছে। দেখেন, মতাদর্শের জন্য দেশ ছাড়তে বাধ্য হওয়া আর মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে, চুরি করে, বাটপারি করে পালিয়ে যাওয়া আকাশ পাতাল পার্থক্য। সেই পলাতক দল আবার অন্যান্য ব্যক্তিদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেয়, বিভিন্নভাবে বকাঝকা করে। আর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন, এখনও যদি আপনারা মনে করেন এই বোতলখোর, এই চোর বাটপার হাসান মাহমুদ এরা আওয়ামী লীগ ফিরিয়ে আনবে, তাহলে ভুলের স্বর্গে বাস করছেন। এটা কখনো হবে না। আপনাদের কি একবারও মনে হয় না শাহরিয়ার কবিরের মতো মানুষ এখন জেলে? কি তার অপরাধ? তিনি কি করেছেন? এই আন্দোলনে তার ভূমিকা কি ছিল? অসুস্থ একজন মানুষ, তিনি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেছেন, অনেকটা প্যারালাইজড, এখন জেলে ধুকে ধুকে আছেন এই আওয়ামী লীগের অপশাসনের কারণে। তিনি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, এটা তার অপরাধ? তাকে আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ট্যাগ দিয়ে এই ইউনূস গ্যাং, তারা তো এখন প্রমাণিত গণশত্রু। তারা হিজবুতিদের, জেহাদিদেরকে কোলে তুলে নিয়ে এই বাংলাদেশটাকে একটা আফগানিস্তান, একটা পাকিস্তান বানাতে চায়। এবং তাদের এই 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 চক্রান্ত, এই অন্যায় পদক্ষেপকে বাস্তবায়ন করছে আওয়ামী লীগের কিছু গুন্ডা বদমাস সুবিধাভোগীরা। এরা ভাবে, আচ্ছা শেখ হাসিনা এসে আমাদের একটু জয় বাংলা বলছেন, এটা বেচা বোধহয় 2 বছর বোতল খেতে পারবো। বোতল খাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে বেচে দাও? লজ্জা করে না তোমাদের? আবার এসে হুমকি দাও, হ্যাঁ? মানে কি আর বলবো। মানে ইসলামপন্থীদের দিয়ে শুরু করেছিলাম না, যে তারা পক্ষে গেলে খুব আরাম, আর বিপক্ষে গেলেই
আপনি কাফের, আপনি মুরতাদ, আপনি খারাপ, এই সেই যে তকমা দেয়, এই বোতলঘররাও আপনি মানে তাদের সাথে দালালিতে, তাদের সাথে এই বাটপাড়িতে অংশগ্রহণ করবেন, আপনি খুব ভালো। নইলে আপনি জামাত শিবির রাজাকার, আগেই ভাবছিলাম এর সমস্যা আছে, এরকম হুমকি ধমকি, এরকম বিদ্বেষ, এরকম এইভাবে চলবে? কি মনে করেন আপনাদের নিজেদেরকে? মানে কিছু মস্তিষ্ক বিকৃত লোকজন একত্রিত করে আপনারা খুব পাওয়ারফুল। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা ময়লা নোংরার মধ্যে থাকেন এবং তারা ভাবেন হামসে বড়া কন হ্যাঁ, কিছু বললেই গিয়ে জড়িয়ে ধরবো, আমার গায়ের নোংরা আরেকজনের গায়ে লাগিয়ে দেব। আবার দেখবেন যারা পরিচ্ছন্ন কর্মী আছেন, সবাই না, পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে অনেকেই প্রচুর নেশা করেন এবং তারা যদি কোনো কারণে আন্দোলন সংগ্রামের আয়োজন করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু তাদের মধ্যে থাকা কিছু ব্যক্তিরা ড্রেন থেকে ময়লা নোংরা নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ান। তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে যে আমাদের দাবি মানতে হবে, নইলে এই নোংরা ছুঁড়ে মারব। কি ছুঁড়ে মারে জানেন তো? তাদের ধারণা যে আমার কাছে যেহেতু অনেক নোংরা আছে, আমাকে আর কে ঝামেলা করতে আসবে, কিছু হইলেই আমি নোংরা ছুঁড়ে মারবো। এই সিপি গ্যাং, এ টিম, এই বদমাশগুলাও এই ধারণা পোষণ করে যে আমি তো শ্রেষ্ঠ গালিবাজ, আমার বিরোধিতা কেউ করলে, আমার সমালোচনা করলে আমি তার মা বোন তুলে গালাগালি করবো, ধর্ষণের হুমকি দেবো, এবং আর কিছু না পারলে তো রাজাকার, আলবদর, আল শামস এগুলো একটা ট্যাগ দিয়ে দেবো, জামাত শিবির ট্যাগ দিয়ে দেবো, ব্যাস। এগুলো খায় যাদের চিন্তা ওই নোংরামিতে, যাদের চিন্তা যে তারা নিজেদেরকে মনে করে যে আর বললাম না, এইভাবে আগানো যাবে না। বরং কিছু ওই যে বললাম নোংরা মানুষকে একত্রিত করে সমাজে নোংরামি করতে পারবে। সবার সুস্থতা কামনা করি। আমাদের এই দেশের ক্রান্তি লগ্নে আমরা যেন একত্রিত হয়ে এই ইসলামিক সন্ত্রাসী যারা আছে, যারা ধর্ম বেঁচে খায়, যারা মানুষকে বিভাজিত করে ধর্মের মাধ্যমে, চেতনার মাধ্যমে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার, আলবদর, আল শামস ট্যাগ দেয় শুধুমাত্র মতের ভিন্নতার কারণে, তাদের থামাতে হবে। তারা খুবই সামান্য। জামাত শিবির রাজাকাররা যেরকম খুব সামান্য, হিজবুতিরা যেমন খুব সামান্য, এই চেতনাবাজীরাও খুব সামান্য। তাদের জন্য আমরা আসলে যথেষ্ট। আমরা কারা? যারা এই দেশটাকে ভালোবাসে, এই দেশের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন, এই দেশের ভালো মন্দে যাদের অনেক কিছু যায় আসে, খারাপ হলে কষ্ট হয়, ভালো হলে আনন্দ হয়, সেই মানুষগুলোর আসলে সংঘবদ্ধ হয়ে, একত্রিত হয়ে এই ভণ্ড, এই প্রতারক, এই অসৎ ব্যক্তিদের প্রতিহত করা উচিত। ভদ্র ভাষায় সুন্দরভাবে তাদের সমালোচনা করা উচিত। গুজব ছড়িয়ে, নিন্দা করে আসলে শত্রুপক্ষের মধ্যে যারা বদমাশ তাদেরকে উৎসাহিত করবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আপনাদেরকে আহ্বান জানাবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন 7ই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেননি, এই বিষয়ে ইশতেহারে এই ভিডিওটি দেখবেন। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি ভিডিও আমি মনে করি। এখানে আমি উপস্থাপনায় থাকতে পেরে আমি খুবই আনন্দিত, এবং ইশতেহার টিমের কাছেও কৃতজ্ঞ যে এত চমৎকার একটি উপস্থাপনার এবং সম্পাদনার জন্য। আমি গর্বিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে যারা বিদ্বেষ ছড়ায়, মিথ্যাচার করে, বঙ্গবন্ধুকে বিতর্কিত করার, সেই 1971-এর পরাজিত শক্তিদের মিথ্যাচার, গুজব খণ্ডন করার সুযোগ আমি পেয়েছি। এবং সেই সাথে এটাও বলতে পারি যে আওয়ামী লীগের এই যে চেতনাবাজদের সারা জীবনেও এরকম একটি ভিডিও আউটপুট করার, এরকম একটি ভিডিও আমাদের দেওয়ার যোগ্যতা নেই। আপনারা এই ভিডিওটি দেখবেন, সেই অনুরোধ রেখে ভিডিওটি এখানে শেষ করছি। অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।